বাজেট নিয়ে সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া, রয়েছে মূল্য বৃদ্ধি নিয়ে উদ্বেগ। মেগা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন চান ব্যবসায়ীরা। স্বাস্থ্যগত যে বরাদ্দটা দেওয়া সেটা খুবই পজিটিভ। এর সাথেও যেন কর্মসংস্থানের দিকটা যেন একটু দেখা হয়। ল্যাপটপের দাম কমাচ্ছে, আর ইলেকট্রিসিটি জিনিসের দাম কমাচ্ছে, এগুলো আমাদের এই সাধারণ মানুষের কোনো কাজে আসতেছে না। এগুলো আমলারা মন্ত্রীরা তাদের পকেট পারি করার জন্য এই বাজেট করায়। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরায় প্রস্তাবিত বাজেটের বড় চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা। ঘাটতি সামাল দিয়ে বাস্তবায়ন হবে কঠিন পরীক্ষা। ভ্যাটের যে লসটা হচ্ছে, রেভিনিউ লস, অর্থাৎ অটোমেশন না করার কারণে, ম্যানুয়ালি হ্যান্ডেল করার কারণে অনেক ভ্যাট কিন্তু গভর্নমেন্ট এক্সচেকারে যায় না। ঘোষিত বাজেট কল্যাণমুখী, দাবি বিএনপির। উচ্চাভিলাষী বলছে বিরোধী দল। করের পরিধি বাড়ানোর সমালোচনা। দানের টাকার হিসাব নেই সিলেটের বড় দুই মাজারে। আয়ের উৎস খুঁজতে গিয়ে মিলল অসচ্ছলতা। জেলা প্রশাসনের হস্তক্ষেপে হিসাব সংরক্ষণের সিদ্ধান্ত। ভাড়া করা শিক্ষক দিয়ে চলছে কুড়িগ্রামের 2 শতাধিক স্কুল। চলাচলে যেতে অনীহা নিয়োগপ্রাপ্তদের। মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত শিশুরা। ওনারা বসে বসে বেতন পাচ্ছে, স্কুলে এসে ক্লাস নেয় না। আমাদের ক্লাস ভাড়াটিয়া ম্যাডামরা নেয়, সরকারি টিচার আসে না, ক্লাসও হয় না। শিক্ষা অফিসের সাথে ওনাদের লিয়াজু আছে, মাসে মাসে অনেক টাকা দেয়, এজন্য উনিও ওনাদের কিছু বলে না। চুক্তি চূড়ান্তে ইরান অনুমোদন দেওয়ায় হামলার সিদ্ধান্ত থেকে সরল যুক্তরাষ্ট্র, জানালো ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবিকে অতিরঞ্জিত বলছে তেহরান। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নতুন বাজেটের লক্ষ্য স্থির, কিন্তু চাপ অনেক। সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো। সব ঝুঁকি মাথায় নিয়ে দেশের 28তম অর্থমন্ত্রী হিসেবে 9.5 লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, উন্নয়নের বয়ান দিয়ে অর্থনীতির ভিত দুর্বল করেছে পতিত সরকার। এই সংকট থেকে সহসায় বের হওয়া যাবে না। অধিবেশন দুপুরে হলেও সাত সকালে বাসা থেকে সংসদে রওনা হন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সাংবাদিকদের স্পষ্ট করে জানান, অর্থনীতিতে অনেক চাপ, তারপর জনগণের প্রত্যাশা পূরণ করতেই হবে। জাতির প্রত্যাশা আকাঙ্ক্ষা অনেক বেশি, এবং আমরা জাতির সে আকাঙ্ক্ষা, ভাবনা, চিন্তা, দর্শন, আগামী দিনে তাদের প্রত্যাশাকে মাথায় রেখে বাজেটটা করার চেষ্টা করেছি। পরে দুপুর 3:15টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অধিবেশনে হাজির হন অর্থমন্ত্রী। হাতে চিরচেনা ব্রিফকেস। বাজেট বক্তব্যের শুরুতেই জানান সংকটের কথা। বলেন, রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনীতিকে ট্র্যাকে ফেরানো অসম্ভব। অর্থনৈতিক ইঞ্জিন বিগত 1.5 দশকের বেশি সময় ধরে ক্রমেই দুর্বল হতে হতে একেবারে ধ্বংস হয়েছে। আমরা সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই নতুন যাত্রার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাইছি। স্পিকার, দেশের 55তম বাজেটে নতুনত্বের ছড়াছড়ি। মূল্যস্ফীতি কমানোর চেষ্টা প্রবল। সেজন্যই বেশ কিছু নিত্যপণ্যে কর ছাড়ের প্রস্তাব। দেশে ভোজ্য তেল উৎপাদন করলে মিলতে পারে 10 বছরের ট্যাক্স হলিডে। রেকর্ড বরাদ্দ সামাজিক সুরক্ষায়। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের আওতায় মাসে 2,500 টাকা করে পাবেন 1 কোটি উপকারভোগী। বিশেষায়িত সেবা পাবেন প্রবাসীরা। দেশের সব নাগরিকের জন্য চালু হতে পারে হেলথ কার্ড। আলাদা ভাতা পাবেন ধর্মীয় উপাসনালয়ের কর্মী ও শিল্প শ্রমিকরা। সংস্কৃতি চর্চা বাড়াতে প্রথম এসেছে ক্রিয়েটিভ ইকোনমির ধারণা, যেখানে বরাদ্দ 300 কোটি টাকা। ভ্যাট দিতে হবে না স্টার্টআপ, কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের। শুল্ক দিতে হবে না সোলার ও ইলেকট্রিক পণ্য আমদানিতে। প্রত্যাহার হচ্ছে আলোচিত সিম ট্যাক্স। নগর অবকাঠামো উন্নয়নে চালু হবে আলাদা পৌর বন্ড। ক্রিয়েটিভ অর্থনীতি ভিত্তিক পণ্য চিহ্নিতকরণ ও ডিজাইন উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব প্রদান করছে। দেশ জুড়ে আঞ্চলিক সৃজনশীল হাব গড়ে তুলতে 10 বছরের বিনিয়োগ ও সময়াবদ্ধ কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।
বাজেটের নতুনত্বে বেশ কিছু বিপত্তিও আছে। জুলাই থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী, যার অর্থ আসবে থোক বরাদ্দ থেকে। শিক্ষার্থী বাদে অন্যদের ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই জমা দিতে হবে টিন নম্বর। ভ্যাটের আওতায় আসবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। নির্দিষ্ট লেনদেনে বাধ্যতামূলক হবে বিন নম্বর। আমানতকারীদের অর্থ ফেরত প্রদানের লক্ষ্যে ব্যাংক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কার্যকর উদ্যোগ গ্রহণ করছি। ব্যাংক কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ বন্ধ করা হয়েছে। 2026-27 অর্থ বছরের বাজেট কার্যকর হবে আসছে জুলাইয়ের প্রথম দিন থেকে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রত্যাশা এবং প্রাপ্তির হিসাব মেলাচ্ছেন অনেকে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ। অন্যদিকে বন্দরের বে টার্মিনাল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, রেলপথে কর্ড লাইন, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সহ সব মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ ব্যবসায়ীদের। কর্ণফুলী নদীর তলদেশে টানেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হয়েছে আগেই। বাজেট ঘোষণার পর এবার চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল, লালদিয়াচর টার্মিনাল, মেট্রো রেল ও মনোরেল, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেন উন্নীত করা, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের মতো মেগা প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নের দাবি চট্টগ্রামের ব্যবসায়ীদের। পাশাপাশি রেলপথে কর্ড লাইন চালুর মাধ্যমে ঢাকা চট্টগ্রামের দূরত্ব কমানোর বিষয়টিও আলোচিত হচ্ছে। 1.5 ঘন্টা সময় কমে যাবে, তাহলে 5 ঘন্টার জায়গায় 3.5 ঘন্টায় ঢাকা চট্টগ্রাম ট্রাভেল করা যাবে। এতে করে অনেকে যারা ইয়ের জন্য প্লেনে যাত্রা করে আমার মনে হয় তারা এই লাইনে করবে। লালদিয়াচর সহ বিভিন্ন কন্টেইনার টার্মিনালগুলো কাজ চলছে, এগুলো যদি অবকাঠামো উন্নয়নের মাধ্যমে তাড়াতাড়ি যদি কাজগুলো শেষ হয় তাহলে আমাদের চট্টগ্রাম বন্দরের উন্নতি হবে। চট্টগ্রাম বন্দরের উন্নতি হইলে চট্টগ্রাম তথা সারা বাংলাদেশের উপকার হবে। যত বেশি পোর্ট ইউজার ফ্রেন্ডলি হবে, এটা ডেফিনেটলি দেশের জন্য ভালো। রেলপথে কিন্তু কোনো একটা জিনিস পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে নেওয়া কিন্তু অনেক রিজনেবল কস্টে হয় কম্পেয়ারিং টু ট্রাকিং। গত কয়েক বছর ধরে চট্টগ্রামে আবাসিক এবং বাণিজ্যিক গ্যাস সংযোগ বন্ধ, ফলে সংকটে শিল্প কারখানা। সংকট নিরসনের পাশাপাশি চট্টগ্রামের উন্নয়নে প্রস্তাবিত মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ পেশাজীবীদের। কারোর উপর কোনো রকম নেগলেক্ট করে না, সবাইকে এটাকে সহযোগী হিসাবে নিয়ে আমাদের সরকারের উদ্যোগগুলিকে, সরকারের কর্মসূচিগুলোকে বাস্তবায়নের জন্য সবার সহায়তা সবাইকে নিয়ে এগোতে হবে। এই বাংলাদেশ সবার দেশ। যে ধরনের বাজেট এখানে প্রয়োজন আছে সেগুলি সঠিক সময়ে বাস্তবায়নের জন্য ছাড় করা হয়, তাহলে পরে এই প্রকল্পগুলির মাধ্যমে চট্টগ্রামের উন্নয়ন দৃশ্যমান হবে। বন্দরনগরীতে জলাবদ্ধতা ও যানজট নিরসনে সব সংস্থার মধ্যে সমন্বয় এবং বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার দাবি সাধারণ মানুষের। তবে তাদের বড় দুশ্চিন্তা নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি এবং বাড়তি কর আরোপ নিয়ে। স্বাস্থ্যখাতে যে বরাদ্দটা দেওয়া হচ্ছে এটা খুবই পজিটিভ। এর সাথেও যেন কর্মসংস্থানের দিকটা যেন একটু দেখা হয়। ট্যাক্সের যে হার, এটা এখানে রেট অনেক কমে, কিন্তু ট্যাক্সের পরিমাণ আরও বেড়ে যাবে, কিন্তু ইনকাম বাড়তেছে না। ল্যাপটপের দাম কমাচ্ছে, আর ইলেকট্রিসিটি জিনিসের দাম কমাচ্ছে, এগুলো আমাদের এই সাধারণ মানুষের কোনো কাজে আসতেছে না। এগুলো আমাদের মতো সাধারণ জনগণের যেটা দরকার দৈনন্দিন জিনিসপত্র, এগুলো একটু দাম নিয়ে যদি একটু ভাবতেন। এখানে কোনো জনগণের কোনো প্রত্যাশা পূরণ হয় না। এটা সরকারি আমলারা এবং মন্ত্রীরা তাদের পকেট মারি করার জন্য এই বাজেট করায়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। প্রস্তাবিত বাজেটে মৌলিক কৃষি পণ্যের উপর উচ্চ কর হ্রাস করায় রাজশাহী অঞ্চলে আমের বাণিজ্য ভালো হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। তবে তারা মনে করেন প্রণোদনায় উৎসে কর কমার ফলে এসব পণ্য রফতানির সুযোগও বাড়বে। এটিপি কেমিক্যালের শুল্ক ছাড়ের মেয়াদ বৃদ্ধি এবং কাঁচামাল আমদানিতে কর রেয়াতের প্রস্তাব এই অঞ্চলের রেশম শিল্পের সহায়ক হতে পারে বলে মনে করেন উদ্যোক্তারা। ব্যবসায়ীরা বলছেন আমদানি পর্যায়ে উচ্চমূল্যের হিমায়িত মাছের উপর নতুন করে ভ্যাট আরোপ এই অঞ্চলের দেশীয় মাছ চাষকে আরও উৎসাহিত করবে। তবে বাজেটে খুচরা ব্যবসায়ীদের উপর আগাম কর আরোপের প্রস্তাব নিয়ে অসন্তুষ্ট তারা। রাজশাহী বিভাগে আমের বাণিজ্যের পরিমাণ 10,000 কোটি টাকার কাছাকাছি। সরকারি হিসেবে শুধু রাজশাহী জেলাতেই প্রতি বছর আমের ব্যবসা হয় প্রায় 800 কোটি টাকার।
এবারের বাজেটে মৌলিক কৃষিপণ্যের উপর বিদ্যমান উচ্চকর কমানোর প্রস্তাব স্থানীয় আম ব্যবসার সম্ভাবনা আরও বাড়াবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। সুফল পাবে পান ও আলুর মতো কৃষিপণ্য। আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণে আম উৎপাদন হয়, আলু উৎপাদন হয়, পান উৎপাদন হয়। এইসব জিনিসগুলা আপনার হচ্ছে পরিবহনটা যদি ঠিকঠাক মতন আমরা করতে পারি, রেলপথে অথবা পানিপথে যদি আমরা এই পরিবহনটা করতে পারি, আমরা অবশ্যই এইসব খাতগুলোতেও আমরা অনেকটাই মানে বাজার ধরতে পারবো এবং এই এলাকার কৃষকদের জন্য এটা উপকার হবে। ব্যবসায়ীরা বলছেন আমদানিকৃত উচ্চমূল্যের হিমায়িত মাছের উপর ভ্যাট ও পাঙ্গাসের ফিলেটের উপর সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাবে লাভবান হবেন মাছ চাষিরা। হিমায়িত যে মাছটা আমরা বাইরে থেকে আমি ইম্পোর্ট করে নিয়ে আসতাম সেটাকে তারা কর আরোপ করেছে এবং এটাকে মানে অনিশ্চয়িত করেছে। এটা খুবই ভালো একটা বিষয় হয়ে গেছে যে সেটা হচ্ছে আমাদের এই অঞ্চলটা প্রচুর পরিমাণে মাছ উৎপাদন করি আমরা এই অঞ্চলে, সেটা সারা বাংলাদেশকে আমরা টাটকা মাছ খাওয়াই এই অঞ্চল থেকে, সেটার ব্যাপক পরিমাণে আমরা মানে এটা আমরা সরবরাহ করতে পারবো সারা দেশব্যাপী। রাজশাহীর আরেক জিআই পণ্য রেশমের ক্ষেত্রেও সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। এই শিল্পের মালিকরা বলছেন বাজেটে রাসায়নিক সহ কাঁচামাল আমদানিতে কর ছাড়ের প্রস্তাবের সুবিধা পাবেন তারাও। আমদানিকৃত সিনথেটিক ওভেন ফেব্রিক্সের উপর থেকে সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব মিশ্র রেশম পণ্য উৎপাদনেও নতুন সুযোগ তৈরি করবে। রেশম সুতা যেহেতু পুরোপুরি আমরা আমদানির উপর নির্ভরশীল, তো আমদানি যদি ট্যাক্স কমে যায় তাহলে সুতার দাম কমলে অটোমেটিক্যালি এর প্রোডাকশন কস্টটা কমলে আমাদের অন্যান্য বস্ত্রের সাথে তুলনা করে আমরা এখানে ভালো বস্ত্র তৈরি করে আমরা নিজেদের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করার সুযোগটা পাবো। যদিও আমদানি নির্ভরতা কমিয়ে আগামীতে স্থানীয় পর্যায়ে কাঁচামাল উৎপাদনের সুবিধা বৃদ্ধির নীতিগত কৌশল গ্রহণ জরুরি বলে মনে করেন তারা। কাঁচামাল তৈরি করতে, তুঁত গাছ চাষ করতে এই ল্যান্ডটা সরকারকে হয় লিজের মাধ্যমে হোক বা টাকা দিয়ে যে উদ্যোক্তা সে ক্রয় করেই হোক, যদি 3 বছর আমরা এই সুযোগটা পাই তাহলে আমার মনে হয় যে আমাদের দেশের চাহিদা পূরণ করে আমাদের দেশ থেকেই কাঁচামাল আমরা বিদেশে রপ্তানি করার সুযোগ পাবো। বাজেটে খুচরা ব্যবসায়ীদের উপর আগাম কর আরোপের প্রস্তাব নিয়ে অসন্তুষ্ট রাজশাহীর ব্যবসায়ী নেতারা। তারা মনে করেন এই কর এই অঞ্চলের ছোট ব্যবসায়ীদের অসম প্রতিযোগিতার মুখে ফেলবে। যতবার হাত বোতল হবে ততবার ভ্যাট যোগ হবে, মূল্য সংযোজন হবে, মূল্য সংযোজন কর। তো ওই আগাম ট্যাক্সটাও তো সেই পর্যায়ে চলে যাচ্ছে। আমি একটা পণ্য কিনে আনবো, আমি কিন্তু ট্যাক্স দিয়ে কিনে আনবো, আবার আমি বিক্রি করব, আমার কাছেও আবার রাজস্ব বোর্ড ট্যাক্স নেবে, আবার আমি একজন রিটেলারের কাছে বিক্রি করবো, সেখানেও ট্যাক্স নেবে। তো এটা কিন্তু ওই ক্যাটাগরিটা ভ্যাটের মতোই হয়ে গেল, এতে কিন্তু দ্রব্য মূল্য বাড়বে। ব্যবসায়ী নেতারা বিশাল এই বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। রাজনৈতিক পট পরিবর্তনের পর নির্বাচিত সরকারের প্রথম বাজেট। অর্থনীতিবিদরা বলছেন মূল্যস্ফীতির লাগাম টেনে ধরাই বড় চ্যালেঞ্জ। রাজস্ব আদায়ের ভারসাম্য লক্ষ্য এনবিআরের সামনে, কিন্তু অতীত অভিজ্ঞতা আশা জাগানিয়া নয়। দেশি বিদেশি ঋণের কিস্তি শোধের চাপও রয়েছে। সব মিলিয়ে বাজেট বিনিয়োগ এবং ব্যবসা বান্ধব হলেও কতটা বাস্তবায়িত হয় সেটাই দেখার অপেক্ষায় জনগণ। মূল্যস্ফীতির চাপে নাকাল সীমিত আয়ের মানুষ, মেলে না আয় ব্যয়ের হিসাব। যতই দিন যাচ্ছে ততই কঠিন হচ্ছে যাপিত জীবন। নানা সংকটে আরও দরিদ্র হচ্ছে মানুষ। সমীক্ষা বলছে এপ্রিলে মূল্যস্ফীতির হার ছিল 9.4% উপরে। যদিও এবারের বাজেটে সরকার এই হারকে টেনে নামিয়ে আনতে চায় 7.5%। কিছুটা স্বস্তি নিশ্চিতে 60 ধরনের নিত্যপণ্যের উপর থেকে শুল্ক কমানোর প্রস্তাব আছে এবারের বাজেটে। সামাজিক সুরক্ষা বলয় আরও বাড়ানো হবে, কিন্তু কাগজে কলমের সুফল বাস্তবে আনাই যে বড় চ্যালেঞ্জ। প্রস্তাবিত বাজেটে সরকার রাজস্ব আদায়ের লক্ষ্য 6,95,000 কোটি টাকা স্থির করেছে। এর মধ্যে এনবিআর একাই আদায় করবে 6,04,000 কোটি টাকা। যদিও বাস্তবতা বলছে বরাবরের মতো এবারও রাজস্ব আয়ের লক্ষ্য অর্জনে পিছিয়ে এনবিআর। ঘাটতি দাঁড়িয়ে 1 লাখ কোটি টাকার উপরে। তাহলে বিশাল এই বাজেটের অর্থের জোগানই বা কিভাবে হবে? অন্তত কোটিখানিক ট্যাক্স পেয়ার্স আমাদের এখানে হতে পারে। তো সেই জায়গাগুলো দরকার। ভ্যাটের যে লসটা হচ্ছে, রেভিনিউ লস, অর্থাৎ অটোমেশন না করার কারণে, ম্যানুয়ালি হ্যান্ডেল করার কারণে অনেক ভ্যাট কিন্তু গভর্নমেন্ট এক্সচেকারে যায় না।
তো সেই জায়গাগুলো যদি আসলে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, গভর্নমেন্টের রেভিনিউ কিন্তু অনেকাংশে কিন্তু বাড়ানো সম্ভব। আমরা শঙ্কিত, এত বড় আমরা অতীত আমরা দেখেছি, যখনই যত বাজেটের আকার বেড়েছে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বেড়েছে, কিন্তু রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বাড়ার পাশাপাশি ট্যাক্স নেটের আওতা কিন্তু কখনোই বাড়েনি। তো যার ফলে আমরা কিছু সংখ্যক ব্যক্তি যারা ট্যাক্স নেটের আওতার মধ্যে রয়েছি তাদের উপরেই কিন্তু এই প্রেশারটা বেড়েছে। প্রস্তাবিত বাজেটের আরেক দুশ্চিন্তার নাম বিশাল ঘাটতি, 2,43,000 কোটি টাকা। সংকট মেটাতে সরকার ব্যাংক খাত থেকে যত ঋণ নেবে তত ঋণ প্রবাহ সংকুচিত হবে বেসরকারি খাতে। বাজেট ঘাটতি যেটা হবে সেটা কিভাবে অর্থায়ন করা হবে? সরকার যদি বাজেট ঘাটতি অর্থায়নের জন্য যদি ব্যাংকিং সিস্টেমের উপরে নির্ভর করেন, গত বছর যেটা সরকার করেছিল, তাহলে যেটা হবে যে আমরা যেই বেসরকারি খাতে ঋণ প্রবাহের যেই চাপটা লক্ষ্য করছি সেটা কন্টিনিউ করবে। সেটা কন্টিনিউ করলে আসলে কোনোভাবেই অর্থনৈতিক প্রবৃদ্ধি ফেরত আসাটা সম্ভব হবে না। 9,38,000 কোটি টাকার বাজেটের মধ্যে দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে ব্যয় হবে প্রায় 46,000 কোটি টাকা। আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হার বেড়ে গেলে অর্থবছর শেষে সুদ পরিশোধ বাবদ ব্যয় আরও বাড়তে পারে, এমন শঙ্কা অর্থনীতিবিদদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। ঘোষিত বাজেটকে জনকল্যাণমুখী আখ্যা দিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ এবং সংসদ সদস্যরা। নিত্যপণ্য, ঔষধ ও স্বাস্থ্য খাতের উপর কর ছাড় এবং শিক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্তকে জানিয়েছেন সাধুবাদ। আমার কাছে মনে হচ্ছে এটা জনগণের বাজেট, এটা জনমানুষের বাজেট, এটা গণমানুষের বাজেট এবং এটা সকল বাংলাদেশের বাজেট। সামাজিক নিরাপত্তা খাতে, স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য অবকাঠামোগত খাতে, প্রযুক্তি উন্নয়ন খাতে যে বরাদ্দগুলোর প্রত্যাশা বা অঙ্গীকার দেওয়া হয়েছে, এগুলো যদি বাস্তবায়ন করা সম্ভব হয় বা বাস্তবায়ন করতে পারে তাহলে বাজেট সত্যিকার অর্থেই জনকল্যাণমুখী বাজেট হবে। প্রস্তাবিত বাজেট ট্যাক্স নির্ভর আর গতানুগতিক, এই মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, কর এবং বিনিয়োগ নির্ভর বাজেট ঘোষণা করেছে সরকার, যা বাস্তবায়ন করা কঠিন। একটা হচ্ছে যে বিদেশি ঋণের উপরে নির্ভরশীলতা অনেক বেশি, ট্যাক্স নির্ভর বাজেট হয়ে গেছে। আমাদের দেশের যে ট্যাক্স আহরণের যে পদ্ধতি এবং ইনএফিসিয়েন্সি আছে, অতীতে কখনোই 4 লক্ষ কোটি টাকার যে বিষয়টা ছিল এটা যেটা যে পরিমাণ হয়েছে এই পরিমাণ কভার করতে পারবে কিনা। ঘোষিত বাজেট উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত, এই মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি ও ঋণগ্রস্ত বাজেট এটি। বাজেটটাকে আমাদের মনে হয়েছে উচ্চাভিলাষী এবং বাস্তবতা বিবর্জিত, কারণ আপনি দেখবেন যে এই বাজেটের 9,38,000 কোটি টাকা তারা ব্যয় করবে এবং এই আয়টা তারা বলতেছে যে 6,95,000 কোটি টাকা তারা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং যেটা আসলে বাস্তবতা বিবর্জিত। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে কয়েকটি কক্ষ। বৃহস্পতিবার রাতে ফায়ার সার্ভিসের 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এখন খতিয়ে দেখা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। অগ্নিকাণ্ডের কিছুক্ষণের মধ্যেই রোগীদের নিরাপদে সরিয়ে পাঠানো হয় আশেপাশের বিভিন্ন হাসপাতালে। ধারণা করা হচ্ছে নিচতলার জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত। বৃহস্পতিবার রাত 9:30 খুলনা নগরীর ময়লাপোতা মোড়ের কাছে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ অগ্নিকাণ্ডের খবরে আতঙ্ক ছড়ায়। মুহূর্তেই ধোঁয়ায় ছেয়ে যায় হাসপাতালের 15 তলা ভবন। আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও স্বজনরা। বেসমেন্টে হঠাৎ করে একটা বাস্ট হয়েছে, কিছু একটা মনে হয় কিছু একটা পাইপ লিক করছে। আমি ওইখান থেকে দৌড়াই গেছি, আমরা 2-3 জন যাওয়ার পরে আর কি ওইখান থেকে ধোঁয়া বেরোনো শুরু করছে। রোগী যারা আছে, রোগীর স্বজনদের উপরে যারা ছুটোছুটি করছে, ধোঁয়ার কারণে মানুষজন বেশি প্যানিক হয়ে গেছে। আমরা 12 জনা ছিলাম আইসিইউতে, ওখান থেকে দাদাকে নামাই আনলাম এবং খুব ঝামেলার ভিতরে ছিলাম। আগুন থেকে বাঁচাতে হাসপাতালে ভর্তি রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়, পরে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় তাদের। পেশেন্ট মারা যায়নি, আমরা সাধ্যমতো চেষ্টা করছি। আইসিইউ সব রোগী বেরোনোর পরে আমরা বেরোইছি। এখন কোনো কথা বলতে পারবো না, এখন কোনো কথা বলার অবস্থার মধ্যে নাই। কথা জানাবো, আপনাদেরকে জানাবো।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। প্রাথমিক ধারণা, নিচতলার জেনারেটর রুম থেকেই আগুনের সূত্রপাত। যে আগুন যদি একবার উপরের দিকে ওঠে সে আগুন নিয়ন্ত্রণে রাখা যায় না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, বেসমেন্ট থেকে আগুন উপরে উঠতে দিই নাই। রুগী থাকে উপরের দিকে কোনো আগুন যায় নাই, ধোঁয়াও যায় নাই। আগুনের সূত্রপাত বেসমেন্ট থেকেই, এবং এটা তদন্ত না করে বলা যাবে না যে কি বিদ্যুৎ থেকে নাকি জেনারেটর থেকে। শুধু সিটি মেডিকেল নয়, সব হাসপাতালেই অগ্নি নির্বাপন ব্যবস্থায় জোরদারের দাবি তুলেছেন প্রত্যক্ষদর্শীরা। একই সাথে এক্সিট বা বহির্গমন পথও সহজ রাখার দাবি সবার। তাপস সরকার, যমুনা নিউজ। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা গেছে কিনা এবং হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছেন? মার্ফি, আমরা রয়েছি হাসপাতালের সামনে এবং গতকাল রাত 9:30টার ঘটনা। হঠাৎ করেই আমরা যদি একটু দেখাই যে 15 তলা এই হাসপাতালের বাম পাশের যে জেনারেটর কক্ষটি রয়েছে, এখনও পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে ওখান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে সেই আগুনটা ওইখান থেকে খুব বেশি দূরে যায়নি, কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা হাসপাতালের 16 তলা হাসপাতাল, এবং এটি এয়ার টাইট হসপিটাল। এর বেশি সংখ্যক জায়গায় শীতাতাপ নিয়ন্ত্রিত, সে কারণে যে ধোঁয়াটা ভিতরে উৎপাদিত হয়েছিল সেই ধোঁয়াটা বেরোতে পারেনি। এটাই ছিল বড় অসুবিধা। তার থেকে বড় কথা হচ্ছে এই হাসপাতালের 5 শতাধিক রুগী থাকে সবসময়, যেখানে আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ, এইচডিইউ সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু এই হাসপাতালে পাওয়া যায়। বেসরকারি হাসপাতাল হলেও মানুষ একটা আস্থা বিশ্বাসের জায়গায় এই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসে। হঠাৎ করে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় যখন এই ভবনে অন্তত 2000-এর উপরে চিকিৎসক, সেবিকা, কর্মকর্তা, কর্মচারী, তারপর রোগী এবং তাদের স্বজনরা ছিল। পরবর্তীতে প্রায় 2.5 ঘন্টায় চেষ্টা করে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট তাদের প্রচেষ্টা এবং তার সঙ্গে নৌবাহিনীর সদস্যরা, স্থানীয় পুলিশ সদস্যরা, স্থানীয় স্বেচ্ছাসেবকরা, বিভিন্ন বাহিনীর সদস্যরা নিজস্ব নিরাপত্তা বলয় তৈরি করে এবং এই আগুন নির্বাপনের চেষ্টা করে প্রায় 2.5 ঘন্টা তারা নির্বাপন করেছে। এখন বিষয়টি হচ্ছে যে এইখানে যেসব রোগী ছিল তাদেরকে বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ খুলনা যে সমস্ত বেসরকারি হাসপাতাল রয়েছে সেখানে শিফট করা হয়েছে। তবে তারা কেমন আছে, কিভাবে আছে সেই বিষয়টি এখনো জানা যায়নি। প্রবীর, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। 6 শিশুর মৃত্যুর ঘটনায় বাতিল করা হলো বহুল আলোচিত আদ্দিন হাসপাতালের লাইসেন্স। বৃহস্পতিবার বিকালে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, শিশু মৃত্যুর সন্তোষজনক কারণ দেখাতে পারেনি হাসপাতালটি। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে হাসপাতালটি। সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি থাকা রোগীদের দ্রুততম সময়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ আপিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত রোগীদের স্বার্থে হাসপাতালের নিয়মিত কার্যক্রম চালু রাখার সুযোগ দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। 6 শিশুর মৃত্যুর ঘটনার ব্যাখ্যায় সন্তুষ্ট নয় সরকার। বাতিল হতে পারে আদ্দিন হাসপাতালের লাইসেন্স, এমন আলোচনা চলছিল আগের দিন থেকেই। এর মধ্যেই বৃহস্পতিবার সকাল থেকেই হাসপাতালটির 3টি প্রবেশপথে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। উদ্বেগ ছড়িয়ে পড়ে ভর্তি থাকা রোগীদের মাঝেও। বেলা 3টায় এ নিয়ে বৈঠকে বসে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসা অবহেলা আর সরকার গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী সিদ্ধান্ত হয় হাসপাতালটির লাইসেন্স বাতিলের। তবে আইন অনুযায়ী 30 দিনের মধ্যে আপিলের সুযোগ থাকছে। প্রতিষ্ঠান কর্তৃক কারণ দর্শানোর পরিপ্রেক্ষিতে যে ব্যাখ্যা প্রদান করেছে সেটি সন্তোষজনক না হয় এই সিদ্ধান্ত। হাসপাতালের লাইসেন্সটি বাতিল হয়েছে। তো যেহেতু রোগী ভর্তি আছে, আসলে হাসপাতালটি তো সিলগালা করার যদি করে দেওয়া হয় তাহলে তো পেশেন্টটা ভিতরে আটকা পড়ে যাবে। স্বাস্থ্য অধিদপ্তর যখন এই সিদ্ধান্ত নেয় তখনও 700 শয্যার আদ্দিন হাসপাতালে ভর্তি ছিল প্রায় 450 রোগী। অধিদপ্তরের মহাপরিচালক জানান, হাসপাতালটিতে আর সেবা দেওয়ার সুযোগ নেই। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের যথাযথ রোগীদেরকে লাইসেন্সকৃত হাসপাতালে সেবার ব্যবস্থা করতে পারেন কিংবা সহযোগিতা করতে পারেন। আর আমরা তো বলেছি যে আমাদের কাছে রোগীরা যদি কোনো সহযোগিতা চান আমরা অবশ্যই তাদের সহযোগিতা করব এবং ভর্তির ব্যবস্থা করব।
6 শিশুর মৃত্যুর ঘটনায় একটি মামলা হয়েছে। ফৌজদারি অপরাধের প্রমাণ পেলে নেওয়া হবে আইন অনুযায়ী ব্যবস্থা। এদিকে বিকালেই লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্ত পৌঁছে দেয়া হয় আদ্দিন হাসপাতালে। নির্দেশনা অনুযায়ী আমরা আউটডোরে নতুন পেশেন্ট ভর্তি করব না, কিন্তু আমাদের যে আর্জেন্ট যে রোগীগুলো ক্রিটিক্যাল আছে তাদের ব্যাপারে আমরা কি করব। 27 মে ঈদের ঠিক আগের দিন সকালে হাসপাতালটির পোস্ট ডেলিভারি ওয়ার্ডে ছটফট করতে করতে একে একে মারা যায় 6 নবজাতক। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসা অবহেলার প্রমাণ পায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। পরে হাসপাতালটিকে দেয়া হয় কারণ দর্শানোর নোটিশ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে দানের টাকার কোনো হিসাব নেই। পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়ের উৎস আর ব্যয় খাতের খোঁজ নিতেই ধরা পড়ে এই অসচ্ছলতা। দীর্ঘদিন ধরে শুধু ভাগ বাটোয়ারা হয়েছে এমন তথ্য নেই বলে জানালেন জেলা প্রশাসক। জেলা প্রশাসনের সমন্বয়ে মাজার কর্তৃপক্ষ এবং ওয়াকফ এস্টেটের মাধ্যমে সকল হিসাব সংরক্ষণের সিদ্ধান্ত হয়েছে। আহমেদ শাহিনের ছবিতে নাবিল হোসেনের প্রতিবেদন। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজারে প্রতিদিন হাজারো ভক্তের আনাগোনা থাকে। মনোবাসনা পূরণের আশায় কেউ দেন টাকা পয়সা, স্বর্ণালংকার, কেউ নিয়ে আসেন গরু ছাগল। প্রায় 700 বছর ধরে চলছে এমন রীতি। মানবটা ছিল ওইটা দিলাম, আরো আশেপাশে আরো মাজার আছে, শাহপরান যাব, মাজারে জিয়ারত করলাম, সবার জন্য দোয়া করলাম, বাচ্চা কাচ্চা দিয়ে আইজি বেরিয়ে গেলাম, ভালো লাগলো। তবে এসব দানের স্বচ্ছতা চান ভক্তরা। স্বচ্ছতা তো সব জায়গায় থাকা উচিত, সেটি মাজার হোক, সরকারি প্রশাসন হোক বা বিভিন্ন দপ্তর হোক, কারণ এখানে তো আসলে সাধারণ মানুষের অর্থায়নে এটি পরিচালিত হবে। সঠিকভাবে হিসাব যদি না দিতে পারে তাহলে এটা খারাপ জিনিস। যে একটা মানুষের দেয়া কাজের জন্য কাজ যেতে হয়, মসজিদ, মাদ্রাসা, মাজারের কাজ। আদৌ কি স্বচ্ছতা আছে? প্রতিদিন দানের এই টাকা আর অন্যান্য জিনিসপত্র যায় কোথায়? সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি প্রকল্প চলাকালে মাজারের আয় ব্যয়ের খোঁজ খবর নিতেই এসব প্রশ্নের উত্তর মেলে। মাজার কর্তৃপক্ষ শুধুমাত্র একটা প্রতিবেদন দিচ্ছেন যে প্রতিবেদনে একদিনের হিসাব আছে, একদিনে 1,43,000 সামথিং নগদ অর্থ, কিন্তু গরু, ছাগল, সোনা দানা বা অন্যান্য যেগুলো সেগুলোর কোনো হিসাব আসে নাই। জেলা প্রশাসক বললেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশেই তারা হিসাব সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখছেন। আগামী 1 মাস হিসাব সংরক্ষণ করবে প্রশাসনের সমন্বয় কমিটি। ওয়াকফ রাষ্ট্রের কর্মকর্তারা এবং মাদার কর্তৃপক্ষ তারা মিলে যৌথভাবে তারা এটা হিসাব মেনটেন করতে হবে এবং এটা প্রতি মাসে আমাদের এটা চেক করবো। এবং আইনত জেলা প্রশাসক হচ্ছে যে দুটি ওয়াকফ সম্পত্তি, জেলা প্রশাসক ওয়াকফ সভাপতি হওয়ার কথা। মাজার কর্তৃপক্ষ অবশ্য বলছে, প্রশাসনের এমন আচরণে হতবাক তারা। সভায় উপস্থিত হওয়ার আগে দেয়া হয়নি পর্যাপ্ত সময়। আমাদেরকেও বলার সুযোগ দেওয়া হোক, আমরাও দেখাই আমরা কিভাবে এটা নিচ্ছি। আমরা বলছি আমরা নজরানা নেই, আমরা খাই, এইটা আমাদের পূর্বপুরুষ থেকেই চলে আসতেছে এবং আমাদের একটা কোর্টের রায়ও আছে এবং অফ কমিশনের সাথে আমাদের একটা কেসও চলতেছে। প্রায় 35 কোটি টাকা ব্যয়ে 2 মাজারে চলমান উন্নয়ন প্রকল্পে মাজারের পক্ষ থেকে দেওয়ার কথা ছিল 5 কোটি টাকা। 65% কাজ শেষে অর্থ দিতে পারেনি মাজার কর্তৃপক্ষ। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। সরকারের খাতায় যাদের নাম শিক্ষক হিসেবে তাদের অনেকেই খুঁজে পাওয়া যায় না শ্রেণীকক্ষে। তাদের জায়গায় কয়েক হাজার টাকার বিনিময়ে পাঠদান করাচ্ছেন ভাড়াটে শিক্ষক। প্রভাবশালী মহল আর কিছু কর্মকর্তার ছত্রছায়ায় এমন চিত্র এখন কুড়িগ্রামের অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ফলে কোটি কোটি টাকা ব্যয়ের পরও মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে হাজারো শিশু। কুড়িগ্রামের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের 2য় পর্ব থাকছে আজ। সকাল থেকে চলছে পাঠদান, শ্রেণীকক্ষে শিক্ষকও আছেন। বাইরে থেকে দেখলে সবকিছুই স্বাভাবিক, তবে বাস্তবতা ভিন্ন। কুড়িগ্রাম সদরের গোয়ালপুরি মঙ্গলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর জন্য সরকারি শিক্ষক রয়েছেন 5 জন, অথচ নিয়মিত পাঠদান করাচ্ছেন 4 জন ভাড়াটিয়া শিক্ষক। 2018 সাল থেকে জনপ্রতি মাত্র 4,000 টাকায় চলছে এই ব্যবস্থা। পাশের কালিরালগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্রও একই।
ওনারা বসে বসে বেতন পাচ্ছে, স্কুলে এসে ক্লাস নেয় না, আর আমাদের যে রাখছে আমরা ক্লাস নিতেছি, আমাদের তো বেতনও সেরকম দেয় না। আমাদের ক্লাস ভাড়াটিয়া ম্যাডামরা নেয়, সরকারি টিচার আসে না, ক্লাসও হয় না। অথচ সরকারি শিক্ষকদের জন্য রয়েছে প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও নানা সুযোগ সুবিধা। ভাড়াটিয়া শিক্ষকদের নেই সেসবের কিছুই। অনেক সময় পাঠদানে জটিলতা দেখা দিলে গাইড বই কিংবা অন্যের সহায়তায় তাদের ভরসা। সরকারি টিচাররা ট্রেনিং করে, তারা আমাদেরকে এসে বোঝায় না এভাবে ক্লাস নিতে হবে নাকি। আমরা মনে করি নিজেরাই আলোচনা করে চারজনে আমরা এইভাবে অঙ্কটা কিংবা ইংলিশ ওয়ার্ড কিংবা গাইড দেখি আমরা চারজন আলোচনা করে এভাবে করে আমরা ক্লাস চালাইতেছি। আমি শিশু শ্রেণীতে পড়াই, ওদের বর্ণমালা শেখাই, আর ওই যে 1 2 এগুলা অক্ষরগুলা সব শিখাইছি। আর ক্লাস 5 আমি গণিত নেই। ভাড়াটিয়া শিক্ষক ব্যবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্রছাত্রীরা। প্রাথমিক স্তরেই মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হওয়ায় দুর্বল হচ্ছে শেখার ভিত্তি। হতাশ হচ্ছেন অভিভাবকরাও। সরকারি স্যাররা 10 দিন 1 মাস সপ্তাহ পর পর আসে। আমাদের পড়ায় প্রক্সিরা নেয়, আর ওই ম্যাডামরা আসি নেয় না এরকম। অভিযোগ রয়েছে শিক্ষা বিভাগের তদারকির অভাব আর প্রভাবশালী মহলের প্রভাবেই বছরের পর বছর ধরে চলছে এই অনিয়ম। বিদ্যালয়ে না গিয়েও হাজিরা খাতায় উপস্থিত দেখিয়ে নিয়মিত বেতন ভাতা তুলছেন তারা। সম্পূর্ণ শিক্ষক হলো কুড়িগ্রামের, ওনারা প্রভাব এবং রাজনৈতিক দলের সাথে জড়িত থাকার কারণে ওনারা চরে আসে না, বা শিক্ষা অফিসের সাথে ওনাদের লিয়াজু আছে, মাসে মাসে ওনাকে টাকা দেয়, এজন্য উনিও ওনাদের কিছু বলে না বলার কারণে ওনারা ঘরে বসে বেতন খাচ্ছে। প্রভাবশালী মহলের টাকার জোর বা যে ক্ষমতার জোর দেখায় এরা স্কুলে না এসেও টাকা তুলতেছে, বেতন পাচ্ছে, কিন্তু দেখা যায় অনেক নিয়মিত টিচার আছে, এদেরও সুযোগ সুবিধা দেখা যায় পাচ্ছে না। বিভিন্ন এলাকা থেকে ভাড়াটিয়া শিক্ষক দিয়ে পাঠদানের তথ্য পাওয়ার কথা স্বীকার করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। প্রক্সি শিক্ষক বা যে সমস্যাগুলো আপনারা বললেন, এগুলো আমরা অনেক জায়গা থেকে শুনছি। স্পেসিফিক যখনই আমরা অ্যালিগেশন পাচ্ছি বা স্পেসিফিক কমপ্লেইন পাচ্ছি, তখনই আমরা অ্যাকশন নিচ্ছি। সো আপনার কাছেও আপনার ইনভেস্টিগেশনের মাধ্যমে যদি স্পেসিফিক কমপ্লেইন্স থাকে, প্লিজ লিস্ট করে আমার কাছে ধরিয়ে দেবেন, আমি ইমিডিয়েটলি এটা অ্যাকশনের জন্য ব্যবস্থা করব। জেলায় 1240টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 2 শতাধিক বিদ্যালয়েই ভাড়াটিয়া শিক্ষক দিয়ে কার্যক্রম চালানোর অভিযোগ পাওয়া গেছে। জারিন অর্নি, যমুনা নিউজ। বাগেরহাটের মোংলায় উপকূল রক্ষী বাহিনী কোস্ট গার্ডের একটি স্টেশনে হামলা এবং ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এতে কয়েকজন কোস্ট গার্ড সদস্য আহত হয়েছেন। দুপুরে উপজেলার জয়মনের ঘোল এলাকার কোস্ট গার্ড স্টেশনে এই হামলা হয়। কোস্ট গার্ড জানায়, সুন্দরবন উপকূলে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং অভিযান বৃদ্ধি করেছে কোস্ট গার্ড। এলাকাটিতে একটি স্টেশন স্থাপন করা হয়েছে। কোস্ট গার্ডের দাবি, এর ফলে বনদস্যুদের লজিস্টিক সহায়তা, অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় তাদের কর্মকাণ্ড পরিচালনা কঠিন হয়ে পড়েছে। এতে স্বার্থান্বেষী মহল ওই এলাকা থেকে কোস্ট গার্ডকে সরাতে পরিকল্পিত হামলা এবং ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় কোস্টগার্ড। এছাড়া ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির চূড়ান্ত বিষয়গুলোকে অনুমোদন দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব। তাই দেশটিতে পূর্ব নির্ধারিত হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ওয়াশিংটন। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, চুক্তির সাথে জড়িত সংশ্লিষ্ট সব পক্ষ বিষয়গুলোকে অনুমোদন করেছে। এর মধ্যে ইসরায়েল ছাড়াও রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্ডান ও মিশর। ডোনাল্ড ট্রাম্পের দাবি, চলতি সপ্তাহেই ইউরোপের একটি দেশে স্বাক্ষরিত হবে বহুল আকাঙ্ক্ষিত যুক্তরাষ্ট্র ইরান চুক্তি। তাতে মার্কিন প্রেসিডেন্ট উপস্থিত না থাকলেও যোগ দিবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দাবি, তেহরানের সাথে চুক্তি সইয়ের পরপরই উন্মুক্ত করা হবে হরমুজ প্রণালী। ততদিন জারি থাকবে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ। এটি অত্যন্ত শক্তিশালী একটি সমঝোতা স্মারক। এটি সম্পন্ন হবেই। তারাও আমার মতোই বা তার চেয়েও বেশি এটি স্বাক্ষর করতে চায়। আরও অনেক দেশও সম্মতি দিয়েছে এবং সবাই চায় এটি সম্পন্ন হোক। ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না, তারা তাতে রাজি হয়েছে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেও এখনও যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি, এমনটা জানিয়েছে ইরান। রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমগুলোকে দেয়া ফোনের সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তার দাবি, চুক্তি এখনও চূড়ান্ত হয়নি, খসড়ার কিছু বিষয়ে সম্মত হয়েছে উভয় পক্ষ, কিন্তু সেটাকেই অতিরঞ্জিত করছেন মার্কিন প্রেসিডেন্ট। জানান, চুক্তিতে পৌঁছালে নিজ থেকে ঘোষণা দিবে ইরান। সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, ওয়াশিংটন তেহরান আলোচনায় পাকিস্তানের পাশাপাশি মধ্যস্থতা করেছে কাতারও। আমরা যখনই কোনো সিদ্ধান্তে পৌঁছাবো অবশ্যই তা স্বচ্ছভাবে ঘোষণা করব। এই মুহূর্তে আমি যখন আপনাদের সাথে কথা বলছি তখনও আমরা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইনি। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থাগুলো দ্বারা পর্যালোচনা করা হচ্ছে। ওমান উপসাগরে একটি তেলবাহী জাহাজে মার্কিন সামরিক হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় তোলপাড় চলছে ওয়াশিংটন দিল্লি সম্পর্কে। মিত্র যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে নতুন কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ভারত এই হামলার বিরুদ্ধে ওয়াশিংটনের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে। এমন সময়ে ঘটনাটি ঘটল যখন আগামী সপ্তাহে G7 সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা রয়েছে। ইরান সংশ্লিষ্ট জাহাজ চলাচল ঠেকাতে যুক্তরাষ্ট্রের চলমান অবরোধ অভিযানের মাঝেই বুধবার ওমান সাগরে লক্ষ্যবস্তু হয় তেলবাহী জাহাজ MT সেটেবেলো। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, জাহাজটি ইরানি তেল পরিবহনের মাধ্যমে অবরোধ ভাঙার চেষ্টা করছিল। জাহাজ থামাতে এর ইঞ্জিন কক্ষে নির্ভুল হামলা চালানো হয়। ওই হামলায় প্রাণ হারান 3 ভারতীয় নাগরিক। নিহতরা হলেন ডেক কমান্ডার আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং প্রধান প্রকৌশলী পাটনালা সুরেশ। শোকের ছায়া নেমে এসেছে নিহতদের স্বজনদের মাঝে। একদিন আগেই আমার সন্তানের সাথে কথা হয়েছিল, অথচ এখন শুনছি সে আর বেঁচে নেই। মার্কিন হামলায় নিহত হয়েছে। ঘটনার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানায় নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে এবং আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতীয় নাবিকদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ধরনের হামলা বন্ধ হওয়া উচিত। সেটেবেলো জাহাজে হামলার ঘটনায় আমরা যুক্তরাষ্ট্রের কাছে জোরালো প্রতিবাদ জানিয়েছি। ভারতীয় নাবিকদের কল্যাণ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের হামলা অবশ্যই বন্ধ হতে হবে। এটাই প্রথম নয়, সম্প্রতি ভারতীয় নাবিক থাকা আরও 3টি জাহাজে হামলার অভিযোগ উঠেছে মার্কিন বাহিনীর বিরুদ্ধে। কয়েকদিন আগেই MT মার্বেক্স নামের আরেকটি ট্যাঙ্কারে হামলার পর সেটি ডুবে যায়। সেখানে থাকা 24 ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার আবার হামলার মুখে পড়ে MT জলভীর। তবে ওই জাহাজের সব ভারতীয় নাবিক নিরাপদ আছেন বলে জানিয়েছে ভারত। ফলে প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে কেন বারবার ঝুঁকির মুখে পড়ছেন ভারতীয় নাবিকরা? বিশ্লেষকদের মতে, সামরিক অভিযানের বৈধতা নিয়ে প্রশ্নের পাশাপাশি বিষয়টি এখন যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। সই জালিয়াতি মামলায় সিআইডির প্রায় 5.5 ঘন্টার জেরার সম্মুখীন হলেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি। বৃহস্পতিবার বিকেলে দিল্লি থেকে ফিরে পশ্চিমবঙ্গের সিআইডি দফতর ভবানী ভবনে হাজিরা দেন তিনি। কলকাতা হাইকোর্ট অভিষেক ব্যানার্জিকে তলবের নির্দেশ দিয়েছিল, তবে জেরার বিষয়ে বিস্তারিত কিছুই সাংবাদিকদের জানাননি এই তৃণমূল নেতা। জেরা শেষে মমতা ব্যানার্জির বাড়িতে যান তিনি, সেখান থেকে নিজ বাসভবনে ফেরেন অভিষেক। রোববার আবারও তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সিআইডি। এদিকে ত্রিপুরার একটি রাজনৈতিক মামলায় নতুন করে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সমন জারি হয়েছে। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।